Infinix Zero 8 এটি হচ্ছে ইনফিনিক্সের হাইয়েস্ট এন্ড ফোন এবং এটা বাংলাদেশে এখনও রিলিজ হয়নি, বাট যখন রিলিজ হবে তখন এটার দাম হবে অ্যারাউন্ড 20 থেকে 22 বা 23 হাজার টাকা। খুবই সুইট একটা প্রাইস, যে কারণে এই প্রাইস সেগমেন্টে অনেক স্মার্টফোন অলরেডি বাংলাদেশে আছে। আমার কথা হচ্ছে সেই স্মার্টফোনগুলোর ভিড়ে এই স্মার্টফোনটি কতটুকু টিকতে পারবে, এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। সো লেটস ডাইভ ইন। শুরুতেই ইনফিনিক্স ব্র্যান্ডটা নিয়ে কিছু কথা বলি। ওয়েল, প্রথমত আমাদের দেশে ইনফিনিক্স এখনও অতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি, বাট আই থিঙ্ক দে হ্যাভ সাম বিগ প্ল্যানস। রিসেন্টলি দেখলাম তারা আনবক্স থেরাপি, ইভেন MKBHDকেও স্পন্সর করেছে, উইচ মিনস দে আর স্প্রেডিং দেয়ার উইংস। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। কারণ আমরা অ্যাজ এ কাস্টমার সবচেয়ে বেশি উপকৃত হয় তখনই যখন মার্কেটে আরেকটা কম্পিটিটর আসে, যখন অনেক বেশি অপশনস থাকে আমাদের কাছে চুজ করার জন্য, তখন কিন্তু আলটিমেটলি কাস্টমার্স যারা আছে তারাই উপকৃত হয়। সো এই বিষয়টা ডেফিনেটলি ওয়েলকামিং। এবার Infinix Zero 8 এর স্পেসিফিকেশনের একটা ওভারভিউ দিই। এটাতে আছে 6.85 ইঞ্চির জায়ান্ট একটি ডিসপ্লে। এটার ব্যাটারি হচ্ছে 4500 mAh, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটাতে পেছনে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ আছে, সামনের দিকে আছে ডুয়েল ক্যামেরা যার প্রাইমারিটি 48 মেগাপিক্সেলের। এটার প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G90T। এটাতে 8GB র্যাম আছে অ্যান্ড 128GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। দ্যাট ইজ দ্য র্যাপ আপ। এবং স্পেক শুনে হয়তো বা বুঝতেই পাচ্ছেন এই দামে ডেফিনেটলি স্পেক ওয়াইজ খুবই ভালো কিছু অফার করছে, বাট রিয়েল লাইফ পারফরমেন্সের বেলায় কিছুটা দ্বিমত আমার আছে। আই মিন স্পেসিফিকেশনের সাথে কিছু অমিল আমি পেয়েছি, যেটা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। সো শুরুতে আসি ডিজাইনের দিকে। অ্যান্ড দ্য ডিজাইন, সো 6.85 ইঞ্চির ডিসপ্লে, উইচ মিনস আমরা ইউজুয়ালি এরকম ডিসপ্লে দেখি না, যে কারণে ফোনটি বিশাল বড়, তার উপরে 4500 mAh ব্যাটারি, উইচ ইজ অলসো বিগ। সো ফোনটি বেশ থিক এবং হেভি এবং বেশ লম্বাটে শেপের। সো হাতে নিয়ে যখন ইউজ করতে যাবেন তখন একটা হেভিনেস ফিল হবে যে আপনি হাতের মধ্যে বিশাল কিছু একটা ধরে রেখেছেন। বাট ডিসপ্লেটি হচ্ছে IPS LCD প্যানেল এবং এটা ফুল HD প্লাস রেজুলেশনের। ইন্টারেস্টিংলি এটা হচ্ছে 90 হার্স। সো এই দামে 90 হার্স যদিও এখন আস্তে আস্তে একটু মানে একদমই আনকমন থেকে আস্তে আস্তে কমন হতে শুরু করেছে, নাথিং স্পেশাল, স্টিল 90 হার্সের এই প্যানেলটি প্রচুর পরিমাণে স্মুথ এক্সপিরিয়েন্স আমাকে দিচ্ছিল। কোনো ধরনের ল্যাগ নেই, ইউআইতে কোনো হিকআপ নেই, একদমই স্মুথ ট্রানজিশন পাচ্ছিলাম প্রত্যেকটা জায়গাতে। স্ক্রোলিং থেকে শুরু করে প্রতিটা কাজই খুবই স্মুথ ছিল, মানে টিপিক্যাল 90 হার্স রিফ্রেশ রেটে যেরকম পাওয়া যায় সেরকমই পাচ্ছিলাম উইদাউট এনি ইস্যু। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে 60 হার্সে ফেরত যেতে পারেন অথবা অটো সিলেক্ট করে রাখতে পারবেন, তখন হচ্ছে যখন যেটা দরকার সেটাতে সুইচ করে নেবে অটোমেটিক। তবে এই ডিসপ্লের কিছু জিনিস আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ফর এক্সাম্পল, এটার ক্যামেরা মডিউলের পাশে ডার্ক একটা সার্কেল থাকে, এটা নোটিস করলে একটু অ্যানোয়িং লাগে, বাট নোটিস না করলে খুব একটা ম্যাটার হবে না। পাশাপাশি এটাতে ওয়াইড ব্যান্ড লেভেল 3 সার্টিফিকেশন আছে, সো যারা অনলাইনে স্ট্রিম করেন তাদের জন্য একটা ব্যাড নিউজ। এরপরে এটার কালারটা আরেকটু ইমপ্রুভ হতে পারতো এবং ব্রাইটনেসটা আমি বলবো ওকে, মানে ডিরেক্ট সানলাইটে যদি না যান তাহলে খুব একটা ইস্যু হবে না, স্টিল আরেকটু ইমপ্রুভ করা যেত। সো এই যে ব্যাপারগুলো বললাম, এগুলো ছাড়া ডিসপ্লেতে আর কোনো ইস্যু নেই। এটার কালার নেগেটিভিটি নেই, ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক ছিল। সো আমি বলবো 90 হার্সের একটা ফুল HD প্যানেল বা রেগুলার যে IPS প্যানেল, সেগুলোর খুবই কাছাকাছি, আর একটু বেটার হতে পারতো। তবে বড় ডিসপ্লে হওয়ার ফলে যখন আপনারা ভিডিও দেখবেন তখন একটা ইমার্সিভ ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন, এটা ভালো লেগেছে আমার কাছে। আর ডিজাইনের কথা যদি বলি তাহলে ডেফিনেটলি আমার কাছে একটু ইউনিক লেগেছে এটি, স্পেশালি এর ক্যামেরা মডিউলটা। কারণ আমরা 2019-20 সালে ইউজুয়ালি যে ফোনগুলো দেখেছি একটা একরকমের ডিজাইন করলে বাকি সবগুলো গণহারে সেগুলোকে ফলো করা শুরু করে, এটা কিন্তু সেই ধারা থেকে একটু বের হয়ে এসছে, এর জন্য একটা বিগ থামস আপ। বাট এটার প্লাস্টিকের একটি ফোন, এই দামে ডেফিনেটলি আমরা গ্লাস এক্সপেক্ট করতে পারি। গ্লাস হলে আর একটু প্রিমিয়াম ফিলিং পাওয়া যেত। প্লাস্টিক হলেও এটা গ্লসি, যে কারণে এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রচুর পরিমাণে পড়ে। একটা ব্যাক কভার আছে বক্সে, সেটা ইউজ করবেন তাহলে স্ক্র্যাচ এবং এই ফিঙ্গারপ্রিন্ট থেকে বাঁচতে পারবেন। এবং আমার হাতে যে কালার আছে এটি হচ্ছে ব্ল্যাক কালার, যদিও এটার আরেকটা ভেরিয়েন্ট আছে সিলভার কালারের, আমার কাছে ওইটা বেশি পছন্দ হয়েছে। স্টিল ব্ল্যাক ইজ এলিগেন্ট ফর সাম পিপল, এটাও গুড লুকিং। এবং সব ধরনের সিকিউরিটি সিস্টেমের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, এটা হয়তো অনেকেই জানেন। এবং এই ফোনের যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আছে এটিও বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, এটাও আমার কাছে ভালো লেগেছে। এছাড়া এটাতে ট্রিপল স্লট আছে, যেখানে দুইটা ন্যানো সিমের সাথে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 2 টেরাবাইট। নিচের দিকে USB Type-C পোর্ট আছে, 3.5mm অডিও জ্যাক ইজ স্টিল দেয়ার, মাইক্রোফোন আছে এবং বটম ফেসিং স্পিকার আছে, যেটা বলবো ওকে লেভেলের পারফর্ম করেছে। না টু দ্য পারফরমেন্স, সো মিডিয়াটেক হেলিও G90T একটি প্রুভেন চিপসেট। এটা যখন ফার্স্ট লঞ্চ হয় তখন যদিও সবাই একটু ব্রু কুচকে তাকিয়েছিল এটার দিকে, বাট এরপরে পারফরমেন্স যখন দেখলো তখন সবাই ফিদা টাইপের ব্যাপার। যদিও একটা ইস্যু আছে, সেটা হচ্ছে হিটিং ইস্যু, এবং হিটিং ইস্যুটা এই ফোনেও আমি বলবো অত বেশি ছিল না, কারণ এটাতে লিকুইড কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, যার ফলে প্রসেসরটিকে তুলনামূলক হিট কম করে রাখতে পারে। মোস্ট অফ দ্য কেসেস হিট হয়, এরপরে যখনই আপনি যখন গেম খেলছেন তখন হিট হয়, গেম খেলা বন্ধ করে দিলে খুব তাড়াতাড়ি হিটটা কমে যায়, এটা ডেফিনেটলি লিকুইড কুলিংয়ের কারণে। বাট গেম যখন খেলবেন তখন মোটামুটি হিট আপনি খেয়াল করবেন। সো গেমিংয়ের কথা যেহেতু বলছি,
আগে গেমিংয়ের কথাই বলে ফেলি। সো এটাতে পাবজি খেলেছি আমি। পাবজি হাই গ্রাফিক্স হাই ফ্রেম রেট সাজেস্ট করে, যদিও এই প্রসেসরটি আরও বেশি গ্রাফিক্স এবং ফ্রেম রেট দিতে ক্যাপেবল অন্যান্য ফোনের মধ্যে আছে, বাট এটাতে নেই। আই ডোন্ট নো ওয়াই। এটা হয়তো বা পাবজির অপটিমাইজেশন ইস্যু, কারণ পাবজি বেশিরভাগ সময় ফোনগুলোতে ভেজাল করে থাকে। বাট পাবজি খেলতে গিয়ে কোনো সমস্যা ফেস করিনি, কোনো ধরনের ফ্রেম ড্রপ কিংবা হিকআপ বা ল্যাগ কোনো কিছুই খেয়াল করিনি। অ্যাকশন মোমেন্টগুলোতেও বেশ স্মুথ ছিল, তবে লম্বা সময় গেম খেলে একটু বেশি হিট হয়, তখন পারফরমেন্সের কিছুটা ড্রপ আপনারা দেখতে পারবেন। এর বাইরে এটাতে কল অফ ডিউটি মোবাইল খেলেছি, সেটাও হাই গ্রাফিক্স হাই ফ্রেম রেট সাজেস্ট করছিল। উইদাউট এনি ইস্যু সেটা খেলতে পারছিলাম, একদমই স্মুথ ছিল। আর ডে টু ডে পারফরমেন্সের কথা যদি বলি, একদমই স্মুথ ছিল। এটার 8GB র্যাম বেশ ভালো সাপোর্ট দিচ্ছিল এটাকে। মাল্টিটাস্কিং, সিঙ্গেল টাস্কিং, অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছু খুবই স্মুথ ছিল, এবং ডিসপ্লেটা 90 হার্টজের হওয়ার ফলে সেই স্মুথনেসটা আরেকটু বেশি ফিল হয়। ওয়েল, ওভারঅল পারফরমেন্সটা আমার কাছে ওকে লেগেছে, বাট যে জিনিসটা আরেকটু ইম্প্রুভ করা যেত সেটা হচ্ছে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আমি এই জন্য বলছি যে এটার সফটওয়্যারে কোনো সেরকম পারফরমেন্সের কোনো ইস্যু নেই, বাট প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার আছে, যেই জিনিসটা একটু আপার রেঞ্জের ফোনগুলোর জন্য অ্যানোয়িং। এটা যদি 10-15 হাজার টাকার ফোনের মধ্যে হয় তাহলে কোনো সমস্যা নেই, ইভেন এগুলো আমরা অ্যাভয়েড করে যাই। বাট যখন একটু উপরের লেভেলে আসে তখন কিন্তু এই জিনিসগুলো, ছোটোখাটো বিষয়গুলো ম্যাটার করে। সো এটাতে অনেকগুলো অ্যাপ আছে যেগুলো রিমুভ করা যায় না, যদিও বেশিরভাগ অ্যাপ রিমুভ করা যায়, বাট না থাকলে অনেক ভালো হতো। ইভেন অ্যাপ ড্রয়ারে গেলে উপরের দিকেও অ্যাড দেখা যায়, এই জিনিসগুলো ডেফিনেটলি অনেক অ্যানোয়িং। এবার চলে আসি ক্যামেরায়। সো পিছনে 4টি ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 64 মেগাপিক্সেল f1.9, এবং এটা হচ্ছে সনি IMX686 সেন্সর, উইচ ইজ রিলি স্পেশাল। অ্যান্ড দেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার আছে, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের আরেকটি ডেপথ সেন্সর। সো স্পেক ওয়াইজ যদি আপনি খেয়াল করেন তাহলে এই দামে কিন্তু ডেফিনেটলি খুবই ভালো স্পেসিফিকেশন দিচ্ছে, বাট রিয়েল লাইফের পারফরমেন্সের বেলায় আমি অতটা সিমিলার রেজাল্ট পাইনি, এবং এই কারণে আমি শুরুর দিকে বলছিলাম যে পুরা ফোনের স্পেসিফিকেশনের সাথে রিয়েল লাইফের পারফরমেন্সের কিছুটা তারতম্য আছে। ওয়েল, আমি যদি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ছবিগুলোর কথা বলি তাহলে ভালো লাইটের ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। ছবিতে কালার মোটামুটি অ্যাকুরেট ছিল। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স বলবো অ্যাভোভ অ্যাভারেজ, তবে শার্পনেস ডিটেলটা আরেকটু ইম্প্রুভ করা যেত। ছবিগুলো মাঝে মধ্যে একটু স্মুথ হয়ে যাচ্ছিল, আমি দু একটা জায়গায় একটু ফোকাসিংয়েরও ইস্যু পাচ্ছিলাম, যদিও খুব মেজর ইস্যু না। তবে সনি IMX686 সেন্সরের যে ফুল পটেনশিয়ালটা সেটা আমার মনে হয় এখানে ইউজ করা হচ্ছে না। এটা ডেফিনেটলি সফটওয়্যার ইস্যু, এবং এটা আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল বা আরেকটু অপটিমাইজ করা পসিবল। আর পোর্ট্রেট শটের বেলায় এজ ডিটেকশন নিয়ার অ্যাকুরেট ছিল, এবং ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটাও খুব একটা আনন্যাচারাল লাগছিল না, এই জায়গাতে কোনো ইস্যু নেই। তবে লো লাইটে f1.9 অ্যাপারচার থাকার ফলে ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই দিচ্ছিল। ছবিতে যে এক্সপোজারের ব্যালেন্সটা সেটা ঠিকঠাক করতে পারছিল, কালারগুলো যদিও একটু পাঞ্চি হচ্ছিল, বাট ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। ডে লাইটের ছবিতে যে প্রবলেম, লো লাইটে কিছু সেই প্রবলেমগুলো ছিল, এটা আরেকটু ইম্প্রুভ করতে পারলে ডেফিনেটলি আরও বেটার হবে। আলট্রাওয়াইডের বেলায়ও বড় ফিল্ড অফ ভিউর ছবিগুলো দেখতে ভালো লাগছিল, যদিও স্পেশাল কিছু নেই, তবে ইউজুয়ালি আমরা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আরও অনেক ফোনে দেখেছি সিমিলার পারফর্ম করছিল এই ক্যামেরার চেয়েও। আর যে ম্যাক্রো লেন্স আছে সেটা দিয়েও ভালো লাইট যদি থাকে তাহলে মোটামুটি ছবি তোলা যায়, যদিও এটা খুব একটা ইউজফুল বলে আমি মনে করি না। আর ভিডিওর বেলায় এটাতে 4K 30 FPS এর অপশন আছে, 1080তেও 30 FPS এর অপশন আছে, সো এখানে 60 FPS দিয়ে দিলে আরেকটু বেটার হতো। EIS আছে ক্যামেরায়, এবং ভিডিও করার সময় আলট্রা স্টেডি মোড নামে একটি অপশন আছে, যেটা এনাবল করে নিলে বেশ স্মুথ ভিডিও রেকর্ড করা যায়। এবার চলে এসি সামনের ক্যামেরায়। সামনে দুইটা ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 48 মেগাপিক্সেল, বিগ নাম্বার। সেকেন্ডলি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার, দুটোর অ্যাপারচারই হচ্ছে f2.2। এখন প্রাইমারি যে ক্যামেরা আছে সেটা দিয়ে তোলা সেলফিগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কালারগুলো অলমোস্ট অ্যাকুরেট থাকে। পেছনের ক্যামেরার মতো এটাতে সেরকম সফটেনিং এর ইস্যু খুব একটা পাইনি, ছবিগুলোতে শার্পনেস ডিটেল পর্যাপ্ত পরিমাণে ছিল, এবং আমার কাছে ওভারঅল সামনের ক্যামেরার সেলফি শটগুলো ভালো লেগেছে। বাট আলট্রাওয়াইড যে শুটার আছে এটা দিয়ে যদিও বড় ফিল্ড অফ ভিউ পাওয়া যায়, তবে এক্সপোজার ব্যালেন্সটা ঠিকঠাক লাগেনি একদমই আমার কাছে। বেশিরভাগ সময় ওভারব্লোন করে ফেলছিল ফেস, জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই। এটাও ডেফিনেটলি সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে ফিক্স করা পসিবল। আলট্রাওয়াইড শুটারটা থাকলে একটা বড় ফিল্ড অফ ভিউতে গ্রুপ সেলফি তোলা যায়, এটা একটা ভালো জিনিস। আর সামনের ক্যামেরা দিয়ে তোলা যে পোর্ট্রেট শটগুলো সেগুলো ভালো লেগেছে, কোনো ধরনের ইস্যু নেই এইখানে। ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে, তবে লো লাইটে আরেকটু ইম্প্রুভ করা যেত, যদিও f2.2 অ্যাপারচারটা একটু ন্যারো, যে কারণে কিছুটা নয়েজি ইমেজ আপনারা পাবেন, শার্পনেস ডিটেলেরও কিছুটা ঘাটতি থাকে, বাট মোটামুটি লাইট যদি থাকে তাহলে চালিয়ে নেওয়ার মতো ছবি পাওয়া যায়। আর সামনের ক্যামেরা দিয়েও 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। ইন্টারেস্টিংলি সামনের ক্যামেরায়ও EIS আছে। সো ওভারঅল ক্যামেরার কথা যদি বলি তাহলে আমি খুবই আশাবাদী এই ক্যামেরা নিয়ে। অলরেডি ডিসেন্ট পারফরমেন্স এটা থেকে পাচ্ছিলাম আমি, সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এই পারফরমেন্সটা আরও অনেক উপরে নিয়ে যাওয়া পসিবল। এবার চলে এসে ব্যাটারি সেকশনে। এটাতে 4500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, ইটস এ বিগ ব্যাটারি, এবং এটা দিয়ে ফুল ডে ইজিলি পার করে দেওয়া পসিবল। ইভেন 90 হার্জ সিলেক্ট রেখেও আমি অলমোস্ট দিনের শেষ পর্যন্ত চলে গিয়েছিলাম। আপনারা যদি 60 হার্জ সিলেক্ট করে রাখেন তাহলে 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর অটো সিলেক্ট করলেও একদিন ইজিলি পার হয়ে যাবে। আর চার্জ শেষ হয়ে গেলেও সমস্যা নেই, কারণ এটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে, যে চার্জার দিয়ে এই ফোনটি অ্যারাউন্ড 1 ঘন্টায় আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন, উইচ ইজ অলসো ফাস্ট।
তবে কোনো একটা কারণে এটার ওয়াইফাইটা একটু স্লো ছিল। প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র ডাউনলোডে হয়তো বা স্লো হচ্ছে, অন্যান্য জায়গাতে হবে না। অ্যান্ড দেন আমি স্পিড টেস্ট করে দেখলাম অন্যান্য ফোনের সাথে নোটিসেবলি এটার স্পিডটা একটু কম। পরে ভাবলাম হয়তো বা স্পেসিফিকেশনে কোনো ইস্যু, চেক করে দেখলাম ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে, ABGANC সব কিছুই আছে এটাতে। সো আমার মনে হয় না যে হার্ডওয়্যারের কোনো ইস্যু, মেবি সফটওয়্যারের কোনো বাগ, সেটা হয়তো বা ফিক্স হয়ে যাবে। এর বাইরে এটার কল কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, অলমোস্ট সব ধরনের সেন্সর এটাতে আছে, সো আর কোনো ইস্যু নেই। সো ফাইনাল ভার্ডিক্ট, ওয়েল এই ফোনটি আমার কাছে খুবই প্রমিজিং লেগেছে এবং ইনফিনিক্স যেহেতু এই প্রাইস রেঞ্জে নতুন, ডেফিনেটলি অনেক জায়গায় কাজ করতে হবে এবং সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যার পার্টে। কারণ সফটওয়্যার একটা ফোনের ইউজার এক্সপিরিয়েন্স কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে এবং সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এই ফোনটি আরও অনেক অনেক বেটার পজিশনে নিয়ে যাওয়া পসিবল বলে আমি মনে করি। সো যেহেতু এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, উই হ্যাভ টাইম, আমাদের এই ফিডব্যাকটা হয়তো বা ইনফিনিক্স নেবে এবং এটাকে আরেকটু বেশি ইমপ্রুভ করবে। তবে এখনও এই ফোনটি যে স্টেটে আছে এটা রিকমেন্ডেবল একটি ফোন, ডেফিনেটলি সামনে আরও বেটার হবে সফটওয়্যার আপডেটের মাধ্যমে। সো আপনারা কনসিডার করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।